ডব্লিউবিসিএস 2024 প্রিলিমসের আমরা পরবর্তী 20টা প্রশ্ন সলভ করব। এটা সলভ পেপার পার্ট 3। আমরা প্রথম প্রশ্নে চলে যাব। আগার আগার ইজ ডিরাইভড ফ্রম অ্যান। আগার আগার কোথা থেকে পাওয়া যায়? এখানে অপশান আছে চারখানা: ব্রায়োফাইটস, অ্যালগি, ফাঙ্গি অ্যান্ড টেরিডোফাইটস। এখানে সঠিক উত্তর কিন্তু হবে অ্যালগি বা শৈবাল থেকে। আগার আগার হচ্ছে একটা জেলিং এজেন্ট, যেটা একটি শৈবাল বা অ্যালগি থেকে পাওয়া যায়। 42 নম্বর প্রশ্ন। দ্য লিডার অব দ্য খেরোয়ার অর সাফাহর মুভমেন্ট ওয়াজ। খেরোয়ার অর সাফাহর মুভমেন্টের নেতা কে ছিল? চারটি অপশান আছে: বিরসা মুন্ডা, ভগীরথ মাঝি, বাবা রামচন্দ্র এবং মাদারি পাসি। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, ভগীরথ মাঝি। আমরা একবার দেখে নিই যে খেরোয়ার অর সাফাহর মুভমেন্টটা আসলে কী। খেরোয়ার মুভমেন্ট বা সাফাহর মুভমেন্ট কিন্তু একটি সাঁওতালদের মধ্যে একটি ট্রাইবাল মুভমেন্ট ছিল, যেটি আসলে একটি সোশিও রিলিজিয়াস রিফর্ম ছিল, মানে ধর্মীয় এবং সামাজিক একটি সংস্কারমূলক আন্দোলন ছিল, যেটা সাধারণত ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যায় 19বিংশ শতকে 19th সেঞ্চুরিতে এই ইস্টার্ন ইন্ডিয়ার এই স্টেটগুলোতে দেখা গেছিল। সাফাহোর এই কথাটির অর্থ হচ্ছে ক্লিন পিপল। সাফা মানে ক্লিন, হোর মানে হচ্ছে পিপল, এবং এর লিডার ছিলেন ভগীরথ মাঝি। তার আরেকটি নাম ছিল হচ্ছে বাবা ভগীরথ। বাবা ভগীরথ নামেও তিনি পরিচিত ছিলেন। 43 নম্বর প্রশ্নে চলে যাব। আ পার্সন ওয়াক্স 500 মিটার নর্থ ইস্ট, দেন 1 কিলোমিটার সাউথ, টার্নস রাইট টু ওয়াক another 1 kilometer, then walks 500 meters southwest, and in the end walks 1 kilometer toward the north. Where will he be at the end of the starting position? তাহলে কি বলছেন যে একটি ব্যক্তি, পার্সন ওয়াক্স 500 মিটার নর্থ ইস্ট, প্রথমে উত্তর পূর্ব দিকে 500 মিটার গেলেন, তারপরে 1 কিলোমিটার দক্ষিণ দিকে গেলেন, তারপরে ডান দিকে ঘুরে তিনি আরও 1 কিলোমিটার গেলেন, তারপরে 500 মিটার দক্ষিণ পশ্চিম বা সাউথ ওয়েস্টের দিকে গেলেন, এবং শেষে 1 কিলোমিটার উত্তরের দিকে গেলেন। তাহলে এখন প্রশ্নটা করা হচ্ছে, তিনি এখন স্টার্টিং পজিশন থেকে ঠিক এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছেন? চারটি অপশান আছে। আমরা এখানে চারটি অপশানের মধ্যে কারেক্ট আনসারটা করেছি 1 কিলোমিটার ওয়েস্ট, মানে 1 কিলোমিটার পশ্চিমে। আমরা দেখে নিই কীভাবে এই উত্তরটায় আমরা এলাম। এখানে একটি ডায়াগ্রাম দিয়ে এই সমস্যাটা সমাধান করা হয়েছে। আমরা দেখে নিই, যদি নর্থ, সাউথ, ওয়েস্ট এবং ইস্ট এই চারখানা দেখানো হয়েছে, চারটে দিক দেখানো হয়েছে, এবং ও পজিশান যদি আমরা ধরে নিই ব্যক্তিটি প্রথমে তার যাত্রা শুরু করবেন, তার প্রথম ইনিশিয়াল পজিশান ছিল ও পজিশান, তাহলে প্রথমে উনি কি গেলেন 500 মিটার তিনি নর্থ ইস্টের দিকে গেলেন, যেটা এ পজিশানে চলে এলেন। এখান থেকে তিনি বি পজিশানে এলেন 1 কিলোমিটার, যেটা হচ্ছে 1 কিলোমিটার সাউথ। তারপরে তিনি ডান দিকে ঘুরে আরও 1 কিলোমিটার যেতে তিনি যে জায়গায় পৌঁছলেন সেটা হচ্ছে সি পজিশান। একইভাবে তিনি সাউথ ওয়েস্টের দিকে 500 মিটার মুভ করে ডি পজিশানে এলেন, এবং ডি পজিশান থেকে তিনি আবার নর্থের দিকে 1 কিলোমিটার মুভ করতে তিনি ই পজিশান বা ফাইনাল পজিশানে এলেন। এখন ই পজিশানটাকে যদি ও পজিশানের নিরিখে ভাবা যায়, তাহলে এটা কিন্তু 1 কিলোমিটার ওয়েস্ট বা 1 কিলোমিটার পশ্চিমে নির্ধারণ করছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। 44 নম্বর প্রশ্ন। অন এপ্রিল 7, 2026, 2 nations vetoed a UN Security Council resolution aimed at improving maritime security in Strait of Hormuz. Which are the 2 nations? তাহলে এপ্রিল 7, 2026-এ দুটি রাষ্ট্র, যারা স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর সুরক্ষা বাড়ানোর জন্য, মেরিটাইম সিকিউরিটি সুরক্ষা বাড়ানোর জন্য যারা ভেটো প্রদান করেছিলেন, তারা কোন দুটি রাষ্ট্র? এটি সঠিক উত্তর হচ্ছে রাশিয়া এবং চীন।
রাশিয়া এবং চীন এপ্রিল 7, 2026 হরমুজ প্রণালীর মেরিটাইম সিকিউরিটি সুরক্ষা বাড়ানোর জন্য তারা কিন্তু ভেটো প্রদান করেছিলেন। আমরা দেখে নিই এবার হরমুজ প্রণালীটা কী এবং হরমুজ প্রণালী সম্পর্কে দু এক কথা জেনে নেব। এই স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী নিয়ে একটি ছোট্ট ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, যেটা সহজ হাতে আঁকা ডায়াগ্রাম। এখানে হরমুজ প্রণালীকে দেখা যাচ্ছে যে পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমান, মানে পার্সিয়ান উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে এই প্রণালীটি স্ট্রেট অফ হরমুজ আছে। এটা 33 কিলোমিটার চওড়া একটা প্রণালী এবং ইরান এবং ওমান এই দুটি দেশের মধ্যে এই প্রণালীটি উপস্থিত। এটি জিওপলিটিক্যাল গুরুত্ব প্রচণ্ড বেশি, কারণ এটি থেকে প্রায় পৃথিবীর সবথেকে ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে অয়েল ট্রান্সপোর্টেশন বা ক্রুড অয়েল ট্রান্সপোর্টেশন বা যেটাকে আমরা বলি পেট্রোলিয়াম বা খনিজ তেল ট্রান্সপোর্টেশন হয়। আমরা জানি যে ইরান এবং আমেরিকার যুদ্ধের জন্য এই প্রণালী ইরান বন্ধ করে দিয়েছিল এবং তারপর থেকে ক্রমশ অনেক চাপানুতোর চলছে এই প্রণালীকে নিয়ে। তো এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং স্ট্রেট অফ হরমুজ কিন্তু যেমন প্রিলিমে এলো, পরবর্তীকালে মেনেও আসবে বা আসতে পারে। 45 নম্বর প্রশ্নে চলে যাই। এটা একটি সেন্সাস ওরিয়েন্টেড প্রশ্ন। সেক্স রেশিও ইন আ পপুলেশন ইজ ডিফাইন্ড অ্যাজ। খুব থিওরিটিক্যাল প্রশ্ন। সেক্স রেশিও, কোনো পপুলেশনের সেক্স রেশিওটাকে আমরা কিভাবে চিহ্নিত করব, কীভাবে নির্ণয় করব, ভালো বললে হয় নির্ণয় করব আমরা সেক্স রেশিওটা কী জিনিস, কিভাবে এটাকে পাওয়া যায়। এটা 4টে অপশান আছে, আমি সব কটা অপশান পড়ছি না। এর সঠিক উত্তরটি হচ্ছে এ, দ্য নাম্বার অফ ফিমেলস পার 1000 মেল, মানে প্রতি 1000 জন পুরুষে কতজন নারী আছেন তার ওপর নির্ভর করে এই সেক্স রেশিও। তাহলে এইখানে সেক্স রেশিওর সম্পর্কে কয়েকটি ছোট ছোট জিনিস জেনে নিই, যেগুলো ডব্লিউবিসিএসে আসতে পারে বা আসেও। সেটা হচ্ছে ভারতের সেক্স রেশিও কত আছে, 2011 সেন্সাস অনুযায়ী হচ্ছে 943। পশ্চিমবঙ্গের সেক্স রেশিও একইভাবে 2011 শেষ সেন্সাস অনুযায়ী আছে 950। আর ওয়েস্ট বেঙ্গলের সেক্স রেশিও কিন্তু ন্যাশনাল অ্যাভারেজের থেকে বেশি আছে, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কারণ 950 943-এর থেকে বড়। হায়েস্ট সেক্স রেশিও, কোন রাজ্যের সেক্স রেশিও সব থেকে বেশি আছে, কেরালায় 1084, মানে কেরালায় 1084 জন মহিলা আছে প্রতি 1000 জন পুরুষের নিরিখে। আর লোয়েস্ট সেক্স রেশিও কোথায় সব থেকে কম সেক্স রেশিও, সেটা হচ্ছে হরিয়ানায় 879 অ্যাকর্ডিং টু সেন্সাস 2011। 46 নম্বর প্রশ্নে চলে যাব। অন আ পার হেক্টর বেসিস হুইচ অফ দ্য ফলোয়িং ফরেস্ট উইল হোল্ড ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কার্বন। প্রতি হেক্টরে নিম্নলিখিত কোন জঙ্গলটি সব থেকে বেশি কার্বন ধরে রাখতে পারে। 4খানা অপশান দেওয়া আছে। অপশান এ, পেনিনসুলার শাল ফরেস্ট অ্যাজ ফাউন্ড ইন ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট, যেটা আমাদের পেনিনসুলার শাল ফরেস্ট, শাল জঙ্গল, যেটা পশ্চিম মেদিনীপুরে পাওয়া যায়। ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিউয়াস ফরেস্ট, যেটা বক্সা টাইগার রিজার্ভে পাওয়া যায়, যেটা হচ্ছে আর্দ্র পর্ণমোচী জঙ্গল, যেটা আমাদের ডেসিডিউয়াস মানে হচ্ছে পর্ণমোচী, যেটা বক্সার টাইগার রিজার্ভে দেখা যায়। ম্যানগ্রোভ ফরেস্ট অ্যাজ ফাউন্ড ইন দ্য সুন্দরবন, সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট। এবং 4 নম্বর বলছে এভারগ্রিন টেম্পারেট ফরেস্ট, যেটা লাভা এরিয়া কালিম্পংয়ে পাওয়া যায়, যেটা চিরহরিৎ টেম্পারেট ফরেস্ট জঙ্গল, যেটা কিন্তু লাভা এরিয়া বা কালিম্পং বা এই পাহাড়ি অঞ্চলে দেখা যায়। এখানে সঠিক উত্তরটা হবে ম্যানগ্রোভ ফরেস্ট অ্যাজ ফাউন্ড ইন দ্য সুন্দরবন। আমরা জানি যে ম্যানগ্রোভ গাছ বা ম্যানগ্রোভ গাছের জঙ্গল যেটা সুন্দরবনে পাওয়া যায়, তারই কিন্তু কার্বন ধারণ ক্ষমতা সব থেকে বেশি। এই 4টির মধ্যে সব থেকে বেশি হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। 47 নম্বরের প্রশ্ন চলে যাব। আ প্ল্যানেট অফ মাস এম ইজ রিভলভিং অ্যারাউন্ড দ্য সান ইন আ সার্কেল অফ রেডিয়াস আর। তাহলে সূর্যের চারিদিকে একটি গ্রহ যার ভর মাস হচ্ছে এম, সেটি ঘুরছে এবং দ্য সার্কেল অফ রেডিয়াস মানে সূর্য থেকে তার দূরত্বটাকে যদি আমরা ব্যাসার্ধ ধরি, তাহলে সেটি দূরত্বটা হচ্ছে আর। তাহলে হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স এফ ইন মুভিং দ্য প্ল্যানেট ওভার হাফ দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। তাহলে জিজ্ঞাসা করেছে যে ওই
প্ল্যানেটটা মানে ওই গ্রহটি মুভ করানোর জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স কতটা কাজ করছে, যেটা ওভার হাফ দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, মানে পুরো যে বৃত্তটা আছে তার অর্ধেকটা, মানে অর্ধেক পরিধিটা, সার্কামফারেন্স হচ্ছে পরিধি, অর্ধেকটা পরিধিটা মানে সূর্য থেকে সূর্যের যে মাধ্যাকর্ষণ শক্তি সেটি ওই মাস এম মানে ভরের গ্রহটিকে অর্ধবৃত্ত পরিভ্রমণ করাতে কতটা তার কাজ করতে হচ্ছে, মাধ্যাকর্ষণ শক্তি কতটা কাজ করতে হচ্ছে। প্রশ্নটি ফিজিক্সের প্রশ্নটি পড়ে যতটা জটিল মনে হচ্ছে এর উত্তর ততটিই সোজা। এর 4টে অপশান দেওয়া আছে। অপশান এ হচ্ছে 0, অপশান বি হচ্ছে f×2π, অপশান সি হচ্ছে f×π এবং অপশান ডি হচ্ছে f×2r। পড়ে জটিল মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, কিন্তু প্রশ্নটির উত্তর যথেষ্টই সোজা। একটি ডায়াগ্রাম দিয়ে বোঝালে আমরা পরিষ্কার বুঝতে পারবো। আমরা চলে যাই ডায়াগ্রামে। এই হচ্ছে সূর্য, সান এবং গ্রহটি হচ্ছে প্ল্যানেটটা, যদি আমরা ধরি মাসের একটা প্ল্যানেট এবং তাদের নিজেদের মধ্যে দূরত্ব হচ্ছে r, এবং সূর্যের চারিদিকে যখন গ্রহটি ঘুরছে তখন একটি বৃত্ত তৈরি হচ্ছে। তো এই বৃত্তেরই অর্ধ পরিধি যদি সূর্য তার মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে গ্রহটিকে ঘোরায়, তাহলে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তিকে ঠিক কতটি কাজ করতে হবে এটি প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে। এখন আমরা চলে যাই একটুখানি ফিজিক্সের একটা ছোট ফর্মুলায়, যে ফর্মুলাটা বলছে W ইকুয়াল টু Fs cos থিটা। আমরা এই W মানে কি বোঝাতে চাইছি? W মানে হচ্ছে ওয়ার্ক ডান, মানে কাজ করা হয়েছে। তো F মানে হচ্ছে ফোর্স, যে বল প্রয়োগ করা হচ্ছে। S হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, এবং cos থিটা হচ্ছে কজ, যেটা কোসাইন, থিটার কোসাইন মান। এখন আমরা আমাদের ক্যালকুলেশন করতে হবে যে কাজ কতটা হয়েছে, তাহলে কাজ কতটা হয়েছে, ওয়ার্ক ডান মানে ডব্লুর ক্যালকুলেশন আমরা করব। আমরা জানি ফোর্স হচ্ছে এফ, তাহলে এফ আমরা বসালাম। ডিসপ্লেসমেন্ট সরণ আমার যতটা সার্কামফারেন্স হবে, যদি 2πr হয় বৃত্তের সার্কামফারেন্স, তাহলে তার অর্ধেক হবে πr। কিন্তু আমি এখানে ফোর্স এফ বসাই আর ওটা πr বসাই, যাই বসাই না কেন, তার সাথে কজের থিটাটা হবে 90 ডিগ্রি অলওয়েজ। কেন 90 ডিগ্রি অলওয়েজ হবে? আমরা আরেকবার ডায়াগ্রামে চলে যাই। আমরা যদি আরেকবার ডায়াগ্রামটায় চলে যাই দেখতে পাবো যে গ্রহটি যে দিকে মুভ করছে, যেদিকে যাচ্ছে, সেটা যদি লাল তীর চিহ্ন দিয়ে বোঝানো যায়, এবং গ্রহের ওপর সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি যদি আর মানে রেডিয়াস বরাবর কাজ করে, তাহলে গ্রহের সরণ ডিসপ্লেসমেন্ট আর সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি এই দুটির মধ্যে যে কোণ তৈরি হয় সেই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। এখানে ছবিতে লাল দাগ এবং কালো আর দাগটা, এই দুটো দাগের মধ্যে 90 ডিগ্রির কোণ তৈরি হয়। তাই 90 ডিগ্রি কোণ যখনই আমার তৈরি হয় তখনই আমরা জানবো cos 90 এর মান সবসময় অঙ্কে হয় 0। তাহলে এখানে ডব্লু সবসময় 0, মানে ওয়ার্ক ডান সবসময় 0 হবে। তাই অত্যন্ত জটিল প্রশ্নটি লাগলেও এটির উত্তর কিন্তু 0ই হবে। এটা অর্ধেক সার্কামফারেন্সের জন্য মান জিজ্ঞাসা করা হয়েছে। যদি পুরো সার্কামফারেন্সের জন্য মান জিজ্ঞাসা করা হতো তাও উত্তর 0 হতো, বা কোনো সামান্য কিছুটা মুভ করার কথা বলা হতো সেটাতেও 0 হতো। সবসময় এর উত্তর কিন্তু 0 হবে। পরবর্তী প্রশ্নে চলে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ওয়াজ নট ফাউন্ডেড বাই ফিরোজ তুগলক? ফিরোজ তুগলক নিম্নলিখিত কোন শহরটি প্রতিষ্ঠা করেননি? এর সঠিক উত্তর হচ্ছে ফতেপুর। ফতেপুর ছাড়া বাকি 3টে শহর হিসার, জৌনপুর এবং ফতেবাদ, 3টেই ফিরোজ তুগলক তৈরি করেছিলেন, কিন্তু ফতেপুর সম্রাট আকবরের তৈরি। হাউ ডাজ আ নন গ্রিন কালার্ড লিভ সিনথেসাইজ ফুড? পরিষ্কার প্রশ্ন করা হয়েছে যে পাতার রং সবুজ নয় তারা কিভাবে খাবার তৈরি করে, এইটা প্রশ্ন করা হয়েছে। এখন আমরা জানি যে গাছের পাতায় ক্লোরোফিল থাকে এবং ক্লোরোফিলের রং সবুজ হয়,
তো সবুজ রঙের পাতাই সূর্য থেকে সালোক সংশ্লেষ করে খাদ্য তৈরি করে, এটা আমরা জানি। কিন্তু প্রকৃতিতে এমন অনেক পাতা দেখা যায় যেগুলোর রং হলুদ, লাল বা অন্যান্য রং হতে পারে। তো এখন প্রশ্নটা খুব সিম্পল করেছে যে এই বিভিন্ন রঙের পাতাগুলি যাতে সবুজ রঙটা থাকেই না, তাহলে তো এখানে ক্লোরোফিল থাকলোই না, তাহলে এরা কীভাবে খাদ্য তৈরি করে। এর 4টি অপশান আছে, 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দ্য লিফ কন্টেন্স গ্রিন ক্লোরোফিল বাট ইট রিমেন্স হিডেন আন্ডার আদার পিগমেন্টস। একদম পরিষ্কার অপশানেই ব্যাখ্যা দেওয়া আছে যে সবুজ ছাড়া যে বাকি রঙের পাতাগুলিকে দেখতে পাওয়া যায়, সেই বাকি রঙের পাতাগুলির রং যতই আলাদা হোক না কেন, সেই রঙের আড়ালে ক্লোরোফিলগুলো চাপা পড়ে থাকে। সেই রঙের রঞ্জক বা পিগমেন্টের আড়ালে গ্রিন ক্লোরোফিল চাপা পড়ে থাকে। মানে এরকম ব্যাপার নয় যে হলুদ রঙের পাতা মানে তার মধ্যে গ্রিন ক্লোরোফিল নেই। গ্রিন ক্লোরোফিল অবশ্যই আছে, সেটা হলুদ রঙের প্রাবল্যের জন্য দেখা যাচ্ছে না, সেটি তলায় আছে। সেই গ্রিন ক্লোরোফিলই খাদ্য সংশ্লেষ করে বা সালোক সংশ্লেষ করে খাদ্য তৈরি করে। 50 নম্বর প্রশ্নে চলে যাব। হু অ্যামং দ্য ফলোয়িং উর্দু পোয়েটস were invited to the second and third round table conference? Who among the following Urdu poets was invited to the second and third round table conference? নিচের মধ্যে কোন উর্দু কবিকে সেকেন্ড এবং থার্ড রাউন্ড টেবিল কনফারেন্সে আমন্ত্রণ করা হয়েছিল? এর সঠিক উত্তরটি হবে ফৈজ আহমেদ ফৈজ। ভুল বললাম, এর সঠিক উত্তরটি হবে অপশান বি, মোহাম্মদ ইকবাল। 4টি অপশান আছে, ফিরাক গোরাখপুরি, মোহাম্মদ ইকবাল, জোশ মালিয়াবাদী এবং ফৈজ আহমেদ ফৈজ। এই 4টির মধ্যে সঠিক উত্তরটি হবে মোহাম্মদ ইকবাল, বি। মোহাম্মদ ইকবাল একজন বিখ্যাত উর্দু কবি এবং ওনার 1930-এর যে এলাহাবাদ অ্যাড্রেস আছে সেটাই কিন্তু একটি সেপারেট মুসলিম স্টেট বা পাকিস্তান তৈরিতে সাহায্য করেছিল বলা হয়। এবং ইকবাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন, মানে ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন উর্দু কবি এবং বিখ্যাত কবি। 51 নম্বর প্রশ্নে চলে যাব। হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ? সোজা প্রশ্ন এটা, ভারতীয় সংবিধান নিয়ে একদম সহজ একটা প্রশ্ন করা হয়েছে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কোন পার্ট ইউনিয়ন এক্সিকিউটিভকে ডিল করে। এটা সঠিক উত্তর হচ্ছে পার্ট 5। পার্ট 5 হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেটা ইউনিয়ন গভর্নমেন্টকে ডিল করে। পার্ট 5 হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট। এখানে আর্টিকেল 52 থেকে আর্টিকেল 151 পর্যন্ত এই পার্ট 5-এর মধ্যে আছে এবং এটা ইউনিয়ন গভর্নমেন্টকে ডিল করে বা ডিনোট করে। 52 নম্বর প্রশ্নে চলে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ম্যাচড ইনকারেক্টলি? এটাও কিন্তু ভারতীয় সংবিধানের একটি সোজাসুজি প্রশ্ন। প্রশ্নতে বলা হয়েছে যে 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক নয়। আমরা 4টি অপশানকে একটুখানি ট্যালি করে নিই। প্রথম হচ্ছে ফিন্যান্স কমিশন, বলছে আর্টিকেল 324। সিএজি বা ক্যাগ বলছে আর্টিকেল 148। ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে আর্টিকেল 315 এবং ইলেকশন কমিশন হচ্ছে আর্টিকেল 324। তাহলে এই 4টি অপশান বলা হয়েছে, এর মধ্যে সঠিক উত্তরটি হবে ফিন্যান্স কমিশন আর্টিকেল 324। আমরা একটুখানি দেখে নিই। ফিন্যান্স কমিশন এটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় প্রতি বছর ডব্লিউবিসিএসে আসে। ফিন্যান্স কমিশনের আর্টিকেল কিন্তু সবসময় 280। এইটা কিন্তু ফিন্যান্স কমিশনের আর্টিকেল 324 কোনোভাবেই নয়। 324 হচ্ছে ইলেকশন কমিশনের আর্টিকেল। তাহলে ফিন্যান্স কমিশন হচ্ছে ভারতীয় সংবিধানে আর্টিকেল 280 বা 280, আর ইলেকশন কমিশন হচ্ছে 324। তাই সঠিক উত্তর হচ্ছে ফিন্যান্স কমিশন আর্টিকেল 324। এছাড়া বাকি দুটো অপশান দেখে নিই। সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এর আর্টিকেল 148 একদম ঠিক আছে, এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের আর্টিকেল 315 এটাও একদম ঠিক আছে। 53 নম্বর প্রশ্নে চলে যাব। দ্য চেম্বার অফ প্রিন্সেস নরেন্দ্র মণ্ডল ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? নরেন্দ্র মণ্ডল কোন বছরে
প্রতিষ্ঠা হয়েছিল? চারটে অপশান আছে, 1858, 1915, 1920, 1947। সঠিক উত্তর 1920। এখানে বলে রাখা ভালো, অনেক ক্ষেত্রে এই উত্তরটি 1920 না হয়ে 1921ও দেওয়া আছে, তো 1920 বা 1921 দুটি উত্তরই সঠিক হবে। এখন দেখে নেওয়া যাক দ্য চেম্বার অফ প্রিন্সেস বা নরেন্দ্র মণ্ডল কী জিনিস। 1920 সালে বা 1921 সালে ভারতের যে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, তারা যে প্রিন্সলি স্টেট, যে মানে স্টেটগুলো ছিল, যাতে রাজারা ছিলেন প্রিন্সলি স্টেট, তাদেরকে নিয়ে একটি মণ্ডল তৈরি করেছিলেন। সেটার নাম দিয়েছিলেন চেম্বার অফ প্রিন্সেস, কারণ সেখানে ওই প্রিন্সলি স্টেটের যারা রাজারা ছিলেন তারা সেখানে তাদের বক্তব্য পেশ করতে পারতেন, আলোচনা করতে পারতেন, টু ডিসকাস ম্যাটার্স। এটাই হচ্ছে নরেন্দ্র মণ্ডল। এখানে 562খানা যে প্রিন্সলি স্টেট ছিল আমরা জানি, তারাই কিন্তু এখানে অংশীদারিত্ব করতে পারত। 54 নম্বর প্রশ্নে চলে যাব। এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন ইকোনমিক্সের। পারসিস্টেন্ট ফল ইন দ্য জেনারেল প্রাইস লেভেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইজ নোন অ্যাজ। তাহলে সাধারণভাবে জিনিসপত্রের দাম কমে যাওয়া, পারসিস্টেন্ট ফল মানে কন্টিনিউ কমে যাওয়া, এটাকে ইকোনমিক্স বা অর্থনীতির ভাষায় কী বলে? চারটে অপশান দেওয়া আছে, ডিফ্লেশন, ডিসইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন এবং ডিপ্রেশন। এর সঠিক উত্তরটি হবে ডিফ্লেশন। ডিফ্লেশন মানে হচ্ছে যে সাধারণভাবে কোনো জিনিসপত্রের দাম ক্রমাগতভাবে কমে যাওয়াটা হচ্ছে ডিফ্লেশন। এর উল্টোটাই হচ্ছে ইনফ্লেশন, যেটা সাধারণত হয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। এবার আমরা বাকি যে তিনটি অপশান আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। ডিসইনফ্লেশন, ডিসইনফ্লেশনটা কী হচ্ছে? ডিসইনফ্লেশন মানে হচ্ছে ইনফ্লেশনের রেটটা কমে যাওয়া, এটাকে ডিসইনফ্লেশন বলা যায়। মানে এর মানে কিন্তু ইনফ্লেশন বন্ধ হলো না, মানে হলো ইনফ্লেশনের রেটটা কমে গেল। জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু আগের মতো অতটা বাড়ছে না, একটু কমই বাড়ছে, পেসটা স্লোয়ার হয়ে গেছে। পরের অপশানটা ছিল স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশনটা কী আছে? শুধু হাই ইনফ্লেশন নয়, তার সাথে হাই আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্বও থাকছে, এবং ইকোনমিক গ্রোথ স্ট্যাগনেন্ট হয়ে যাওয়া মানে থেমে যাওয়া, এটাকেও স্ট্যাগফ্লেশনের এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। মানে স্ট্যাগফ্লেশন হতে গেলে আমার তিনটে জিনিস হওয়া খুব জরুরি। একটা হচ্ছে হাই ইনফ্লেশন, খুব বেশি মূল্যবৃদ্ধি, হাই আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব বৃদ্ধি, উচ্চ বেকারত্ব বৃদ্ধি, এবং তার সাথে ইকোনমিক গ্রোথ অত্যন্ত স্ট্যাগনেন্ট বা একদম স্থির হয়ে যাওয়া, মানে অর্থনৈতিক বিকাশ বন্ধ হয়ে যাওয়া। এই তিনটে জিনিস একসাথে থাকলে তবেই স্ট্যাগফ্লেশন তৈরি হয়। ডিপ্রেশন কিন্তু ইকোনমিক্সের বা অর্থনীতির একটা মানে নিচের দিকে নামার একটা প্রলংড ইকোনমিক ডাউনটার্ন, মানে অনেক দিন ধরে চলা একটা ইকোনমিক্সের মানে অর্থনীতির একটা খারাপ অবস্থার পরিচায়ক হচ্ছে ডিপ্রেশন। এখানে কতগুলো ক্যারেক্টারিস্টিক আছে, বলছে শার্প ডিক্লাইন ইন জিডিপির হঠাৎ করে কমে যাওয়া, ভেরি হাই আনএমপ্লয়মেন্ট উচ্চমাত্রার বেকারত্ব, ফলিং ইনকামস মানে ইনকাম কমে যাওয়া, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান কমে যাওয়া, ট্রেড ইনভেস্টমেন্ট ব্যবসা বাণিজ্য কমে যাওয়া। এটা কিন্তু ভেরি লঙ্গার লাস্টিং হয় ডিপ্রেশন। যেমন 2008 সালে একটা ডিপ্রেশন হয়েছিল আমাদের, ভেরি রিসেন্ট ইকোনমিক ডিপ্রেশন। তো এটা কিন্তু ডিপ্রেশনের ক্যারেক্টারিস্টিক্স। 55 নম্বর প্রশ্নে চলে যাব। হোয়াই আর অ্যান্টিবায়োটিক্স নট প্রেসক্রাইবড টু কিল ভাইরাল ইনফেকশন? অ্যান্টিবায়োটিক দিয়ে কেন ভাইরাল ইনফেকশন বন্ধ করা যায় না বা ভাইরাসকে মারা যায় না? এটা একটা বায়োলজির প্রশ্ন। চারটে অপশান এখানে দেওয়া আছে। ভাইরাসেস টেক রিফিউজ ইন আ সেল অর্গানেল হোয়ার অ্যান্টিবায়োটিক্স ক্যানট রিচ। মানে বলতে চাইছে যে ভাইরাস কোনো সেল অর্গানেল বা সেলের কোনো অংশের মধ্যে ঢুকে পড়ে যেখানে অ্যান্টিবায়োটিক পৌঁছতে পারে না। Viruses neither have cell wall nor their own metabolic machinery that can be targeted by antibiotics. ভাইরাসের নিজস্ব কোষ প্রাচীর নেই বা নিজস্ব পাচনতন্ত্র বা বিপাকের মেশিনারি নেই যেটা অ্যান্টিবায়োটিক টার্গেট করতে পারে। ভাইরাস মিউটেট র্যাপিডলি, ভাইরাস খুব তাড়াতাড়ি তারা মানে বিবর্তন করতে পারে, মিউটেশন হতে পারে। আর নান অফ দ্য কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হচ্ছে ভাইরাস
neither have cell walls nor their own metabolic machinery that can be targeted by antibiotics. অ্যান্টিবায়োটিক সাধারণত ব্যবহার করা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনকে রিডিউস করার জন্য, ব্যাকটেরিয়াকে মারার জন্য, কিন্তু ভাইরাসের নিজস্ব কোনো কোষ প্রাচীর থাকে না বা নিজস্ব কোনো পাচনতন্ত্র থাকে না, মেটাবলিক মেশিনারি থাকে না বা বিপাকীয় তন্ত্র থাকে না যেটাকে অ্যান্টিবায়োটিক টার্গেট করে ভাইরাসকে মারতে পারবে। ভাইরাসকে মারার জন্য অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ করতে হয়। আমরা 56 নম্বর প্রশ্নে চলে যাব। 56 নম্বর প্রশ্নটি হলো ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডকে কী হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে? চারটে অপশান আছে। অপশান এ বায়োডাইভার্সিটি সাইট, অপশান বি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অপশান সি রামসার সাইট এবং অপশান ডি ওয়ার্ল্ড ট্রেড সাইট। এর সঠিক উত্তরটি হচ্ছে আনসার সি, রামসার সাইট। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র রামসার সাইট। এটি প্রায় 12,500 হেক্টর চওড়া বা এর ক্ষেত্রফল হচ্ছে 12,500 হেক্টর, 125 স্কোয়ার কিলোমিটার। এটার লোকেশন হচ্ছে কলকাতার ইস্টার্ন আউটস্কার্টে। 2002 সালে এটিকে ওয়েটল্যান্ড অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স হিসেবে ঘোষণা করা হয় রামসার সাইট। এটি একটি রামসার সাইট এবং এটি কিন্তু এই প্রশ্নটি প্রায়ই ডব্লিউবিসিএস পরীক্ষায় আসে। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের একটা ছবি আমরা দেখে নেব। এর পরের প্রশ্নে চলে যাব। এটিও একটি খুব গুরুত্বপূর্ণ বায়োলজির প্রশ্ন বা এনভায়রনমেন্টের প্রশ্ন। নিউম্যাটোফোরস আর মডিফাইড রুট অ্যান্ড নেগেটিভলি জিওট্রপিক, দিজ আর। এই নিউম্যাটোফোর অ্যাকচুয়ালি আসলে কী জিনিস? এটা একটা মডিফাইড রুট মানে পরিবর্তিত মূল, এবং নেগেটিভলি জিওট্রপিক মানে এটি মাটির ওপরের দিকে ওঠে, মানে সাধারণত মূল মাটির নিচের দিকে যায়, কিন্তু এটি কিন্তু মাটির ওপরের দিকে ওঠে। এর চারটে অপশান দেওয়া আছে: রেসপিরেটরি রুট, ফটোসিনথেটিক রুট, ফুড স্টোরিং রুট এবং ওয়াটার স্টোরিং রুট। আমরা জানি নিউম্যাটোফোর হচ্ছে আনসার এ, রেসপিরেটরি রুট। সুন্দরী, গরান, গেওয়া এই জাতীয় ম্যানগ্রোভ গাছ যেগুলো সুন্দরবনে জন্মায়, লোনা মাটিতে জন্মায়, সেই সুন্দরবনের উপকূলে এই গাছগুলির রেসপিরেটরি রুট, এই নিউম্যাটোফোর দেখা যায়। এই মূলগুলি মাটি থেকে ওপরের দিকে ওঠে এবং গাছের শ্বাস নিতে সাহায্য করে। আমরা নিউম্যাটোফোরের একটা ছবি দেখে নেব। একে বাংলায় শ্বাসমূলও বলে। 58 নম্বর প্রশ্নে চলে যাব। মাস অফ অ্যাটম ইজ ডিটারমাইন্ড বাই। একটি পরমাণুর ভর কিভাবে নির্ধারণ করা হয়? চারটে অপশান আছে, এ, বি, সি, ডি। প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস ইলেকট্রন, নিউট্রন প্লাস ইলেকট্রন এবং প্রোটন প্লাস নিউট্রন প্লাস ইলেকট্রন। অপশান হচ্ছে আনসার এ। একটি পরমাণুর মাস নির্ধারণ করা হয় তার প্রোটন এবং নিউট্রনের যোগফল দিয়ে। 59 নম্বরের প্রশ্ন চলে যাব। দ্য মোস্ট অ্যাবান্ডান্ট এনজাইম ইন দ্য লিভিং ওয়ার্ল্ড ইজ। আমাদের জীবজগতে সবথেকে বেশি পাওয়া যায় কোন উৎসেচক বা এনজাইমটি? এটি চারটে অপশান দেওয়া আছে। অপশান এ লাইপেজ, অপশান বি ডিনেজ, অপশান সি জাইমেজ এবং অপশান ডি হচ্ছে রুবিস্কো। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, রুবিস্কো। রুবিস্কো একটি উৎসেচক যেটা হচ্ছে কার্বন ফিক্সেশনের জন্য, মানে কার্বন ফিক্সেশন করে এবং ফটোসিনথেসিসের সময় কার্বন ফিক্সেশন করে। এটা যেহেতু ফটোসিনথেসিসের সময় বা সালোক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদে কার্বন ফিক্সেশন করে, তাই সমস্ত রকম গাছ, অ্যালগি বা শৈবাল এবং সায়ানোব্যাকটেরিয়া যারা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করে তাদের শরীরে এই রুবিস্কো এনজাইম পাওয়া যায়। তাই রুবিস্কো হচ্ছে সব থেকে বেশি অ্যাবান্ডান্ট মানে সব থেকে বেশি পাওয়া যাওয়া উৎসেচক। এই ভিডিওর শেষ প্রশ্নে চলে যাব। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কনসেপ্ট। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এই শব্দটি আমরা প্রায়ই দেখতে পাই, শব্দ বা শব্দবন্ধটি আমরা বিভিন্ন কাগজে দেখতে পাই বা বিভিন্ন নিউজে দেখতে পাই যে পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এটা কোন কনসেপ্টের সাথে যুক্ত? নিচের চারটে অপশান আছে, এ, বি, সি, ডি। জুডিশিয়াল রিভিউ, জুডিশিয়াল অ্যাক্টিভিজম, ফেডারালিজম এবং নীতি আয়োগ। আমরা এই চারটি অপশানের মধ্যে সবথেকে সুটেবল অপশান হচ্ছে কারেক্ট অ্যান্সার বি, জুডিশিয়াল অ্যাক্টিভিজম। আমরা এবার বুঝে নিই একটু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা কী জিনিস এবং তার সাথে জুডিশিয়াল অ্যাক্টিভিজম কীভাবে যুক্ত। দেখুন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কখন ব্যবহার করা হয়? এটা একটা লিগ্যাল টুল। কখন ব্যবহার করা যেতে পারে? যখন একটা কমন
একটা পাবলিকের একটা কমন প্রবলেম, যেখানে পাবলিকের কোনো রাইটকে ভায়োলেট করা হচ্ছে, সেইটাকে প্রোটেক্ট করার জন্য যদি কেউ কোর্টে যায়, তখন সেটা পিআইএল সে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন সে ফাইল করতে পারে। কীরকম একটি উদাহরণ দেওয়া যাক, যেমন একটি ফ্যাক্টরি ইজ ডাম্পিং পয়জনাস ওয়েস্ট ইনটু রিভার, একটি ফ্যাক্টরি থেকে বিষাক্ত আউটলেট বা জল সেটা নদীতে মিশছে, তাহলে এখানে নদীর আশেপাশে থাকা নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই আশঙ্কায় কেউ একজন কোর্টে মুভ করলেন, তিনি সাধারণ মানুষের সমস্যা নিয়ে, তাদের সাধারণ মানুষের রাইট ভায়োলেট হচ্ছে এই বলে তিনি কোর্টে পিআইএল একটা ফাইল করতেই পারেন। এবং এর ফলে কি হয় যে হাইকোর্ট, যদি তিনি হাইকোর্টে মুভ করেন বা কোনো কোর্টে মুভ করেন, তখন হাইকোর্ট সংশ্লিষ্ট গভর্নমেন্টকে নির্দেশ দিতে পারে যে তুমি ব্যবস্থা নাও। তখন হাইকোর্ট যে এই গভর্নমেন্টকে নির্দেশ দিল, এইটা হচ্ছে জুডিশিয়াল অ্যাক্টিভিজমের একটা পরিচয়। তাই হাইকোর্ট জুডিশিয়াল অ্যাক্টিভিজমকে ব্যবহার করে গভর্নমেন্টকে নির্দেশ দিল যে ফ্যাক্টরির আউটলেট থেকে বিষাক্ত জল যাতে কোনোভাবে নদীতে না মেশে সেই ব্যবস্থা যাতে নেওয়া হয়। তো এইটা হচ্ছে খুব সুন্দর একটা মানে উদাহরণ, যেটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এবং জুডিশিয়াল অ্যাক্টিভিজম একসাথে বোঝানো যায়। তো এই ছিল আমাদের পরবর্তী ধাপের 20টা প্রশ্ন সলিউশন ব্যাখ্যা সহ। আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। এর পরের ভিডিও আরও 20টা প্রশ্ন নিয়ে পরবর্তী পার্টে প্রকাশ করা হবে। ধন্যবাদ।